মাগুরায় ধর্ষণের শিকার শিশুটি ঢাকা সিএমএইচে মারা গেছে। আসামিদের দ্রুত বিচারের নির্দেশ প্রধান উপদেষ্টার। রাজধানীর বাড্ডায় বখাটে কিশোর চক্রের ছুরিকাঘাতে আহত যুবকের মৃত্যু। ছিনতাই চেষ্টার সময় হত্যা, দাবি পরিবারের। সচিবালয়ে প্রধান উপদেষ্টার বাসভবন ও আশপাশের এলাকায় সভা সমাবেশ, জমায়েত নিষিদ্ধ, ডিএমপির বিজ্ঞপ্তি। বিকালে ঢাকায় আসছেন জাতিসংঘ মহাসচিব। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক আগামীকাল, যাবেন রোহিঙ্গা ক্যাম্পে। মঙ্গলবারের মধ্যে এনআইডি নিবন্ধন আইন বাতিল চান ইসি কর্মকর্তারা, না হলে বুধবার অর্ধদিবস কর্মবিরতির ঘোষণা। এক ঘন্টার বিরতিহীন সংবাদ দুপুরে সবাইকে আমন্ত্রণ। আপনাদের সাথে আছি আমি ফারহানা লোপা। এতক্ষণ শিরোনাম জানাচ্ছিলাম, এবার বিস্তারিত। 7 দিন মৃত্যুর সাথে লড়াই করে অবশেষে হার মানল মাগুরায় ধর্ষণের শিকার শিশুটি। ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুপুর 1টায় তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছে আইএসপিআর। এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। এছাড়া আসামিদের দ্রুত বিচারের আওতায় নিয়ে আসারও নির্দেশ দিয়েছেন তিনি। অন্যদিকে শিশুটির মৃত্যুতে শোক জানিয়েছে সেনাবাহিনীও। এর আগে শিশুটির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন বলে সকালে জানিয়েছিলেন প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার। তিনি জানান, শিশুটির মস্তিষ্ক কাজ করছিল না। আজ আরও 2বার কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছিল। রক্তচাপ ও অক্সিজেন লেভেল অনেক কম ছিল। বুধবার রাতেও সেনাবাহিনীর এক ফেসবুক পোস্টে শিশুটির 4বার হার্ট অ্যাটাক হয়েছিল বলে জানানো হয়। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় সেনাবাহিনীর পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়াও চাওয়া হয়। শিশুটিকে ঢাকা মেডিকেল থেকে সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হয় 8 মার্চ। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। এ বিষয়ে সর্বশেষ তথ্য জানাতে এই মুহূর্তে বার্তা কক্ষ থেকে যোগ দিয়েছেন সহকর্মী রেজওয়ানুল হক। রেজওয়ানুল হক, ঘটনার পর থেকেই এই বিষয়ে আপনি সার্বিক খোঁজ খবর রাখছিলেন এবং আমরা যেমনটি খবরেও দেখাচ্ছিলাম যে 7 দিন পর এই ভয়ঙ্কর পরিস্থিতির মধ্য দিয়ে একটি শিশু গেল এবং অবশেষে সে মৃত্যুর কোলে ঢলে পড়ল। সবশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে? দেখুন, আমার কাছে এই মুহূর্তে সবশেষ যে তথ্যটি আছে, শিশুটির মরদেহ এখন সিএমএইচে আছে। সেখানে একটি হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়েছে যতটুকু আমরা জানতে পেরেছি। কারণ এই শিশুটিকে নিয়ে পুরো দেশবাসী সোচ্চার হয়ে উঠেছিল। 5 থেকে আজকে 13 তারিখ পর্যন্ত পুরো দেশবাসী, প্রত্যেকটি সম্প্রদায়ের মানুষজন দুঃখ প্রকাশ করেছে, ক্ষোভ জানিয়েছে, আলোচনা সমালোচনা ঝড় উঠেছে এবং এই ধর্ষণের বিরুদ্ধে সবাই এক হয়ে কিন্তু রাস্তায় নেমে এসেছিল। আমরা দেখেছি এটি সঠিক বিচারের জন্য। আমরা দেখেছি যে আন্দোলন করেছে শুধু ঢাকাতেই নয়, দেশ জুড়েই কিন্তু এই ধর্ষণের বিরুদ্ধে, অর্থাৎ এই শিশুটি ধর্ষণের পর যে ঝড় উঠেছিল আলোচনা সমালোচনার, সেটির পরিপ্রেক্ষিতে কিন্তু আমরা পুরো দেশ জুড়ে দেখেছি যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, শিক্ষার্থী, অন্যান্য পেশার মানুষজন কিন্তু রাস্তায় নেমে এসেছিল। সবশেষ যে ঘটনাটি আজকে ঘটেছে, সকালবেলা শিশুটি প্রথমে একবার কার্ডিয়াক অ্যারেস্ট হয় এবং তখন তার রক্তচাপ এবং অক্সিজেন লেভেল অনেক কম ছিল এবং 30 মিনিটের মাথায় কিন্তু তার হৃদস্পন্দন আবার ফিরে আসে সিপিআর দেওয়ার পর। দুপুর 12টার দিকে আবারও সে কার্ডিয়াক অ্যারেস্টে হয় এবং এরপরে সিপিআর দেওয়ার পরেও রিভার্স হয়, অর্থাৎ তার হৃদস্পন্দন আর ফিরে আসেনি। তখন সেনাবাহিনীর তরফ থেকে তাদের সবশেষ প্রচেষ্টা যা ছিল সব তারা প্রয়োগ করে দেখেছেন যে এই শিশুটিকে আর বাঁচানো সম্ভব না। তখন তারা দুপুর 1টার দিকে ঘোষণা দেয় এবং আইএসপিআর একটি খুদে বার্তার মাধ্যমে বিভিন্ন গণমাধ্যমে তারা খবরটি পাঠিয়ে দেয় যে শিশুটি আর বেঁচে নেই। এর আগে থেকে কিন্তু শিশুটির অবস্থা খারাপ ছিল। আপনি জানেন যে 1 মার্চ তার বোনের বাড়িতে শিশুটি বেড়াতে যায় এবং সেখানে গভীর রাতে এই নির্যাতন ধর্ষণের শিকার হয় তার আপন বোনের স্বামী, শ্বশুর, ভাসুর এবং এর সাথে জড়িত তার শাশুড়িও।
মোট 3 জনের দ্বারা ধর্ষণের শিকার হয় এবং এই ধর্ষণের পর তাকে মেঝেতে ফেলে রাখা হয়। তার বোন টের পায়নি। সকালবেলা ঘুম থেকে উঠে শিশুটিকে জিজ্ঞেস করার পর তখন কিন্তু শিশুটি সব ঘটনা খুলে বলে এবং এই ঘটনা যেন বাইরে কোথাও না ছড়াতে পারে তখন শিশুটির বোন এবং শিশুটিকে একটি ঘরে বদ্ধ করে রাখে বোনের স্বামী এবং স্থানীয় মানুষজনের সহায়তায় তারা সেখান থেকে মুক্ত হয় এবং বোনের স্বামী শ্বশুর সবাইকেই কিন্তু নজরবন্দ করে রাখে স্থানীয় আইন শৃঙ্খলা বাহিনী। এরপর যখন শিশুটির মরদেহ কতক্ষণ সেমেচে রাখা হবে এবং পরবর্তীতে তার দাফন কোথায় হবে, তাকে কি তার গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হবে কিনা, এ বিষয়ে কি কোনো তথ্য এখন পর্যন্ত জানা গেছে? দেখুন, আমরা সবশেষ যে জিনিসটি আমরা জানতে পেরেছি যে সিএমএইচ এর তরফ থেকে কর্তৃপক্ষের তরফ থেকে একটি ব্রিফিং করা হবে, সেখানে বিষয়টি পরিষ্কার করা হবে। তবে এখন পর্যন্ত আমরা যতটুকু জানতে পেরেছি শিশুটির মরদেহের ময়নাতদন্ত করা হবে এবং ময়নাতদন্তের পর তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে এবং তার লাশটিও তার গ্রামের বাড়িতে পাঠিয়ে দেওয়ার সম্ভাবনা রয়েছে। এটি আমরা একটি সূত্র থেকে আমরা জানতে পেরেছি। তবে সেনাবাহিনীর তরফ থেকে ব্রিফিং করার পরে বিষয়গুলো নিশ্চিত হওয়া যাবে। জি, রেজওয়ানুল হক, আপনি তথ্য সংগ্রহ করতে থাকুন। আপনাকে অনেক ধন্যবাদ। মাগুরায় ধর্ষণের শিকার শিশুটি সিএমএইচে মারা গেছে। শিশুটির মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে এসেছে পুরো এলাকায়। এ বিষয়ে আরো বিস্তারিত জানবো আমরা পরবর্তীতে। চলে যাচ্ছি পরের প্রসঙ্গে। এ বিষয়ে আরো বিস্তারিত জানতে আমরা এখনই চলে যাচ্ছি মাগুরাতে। সেখান থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন সহকর্মী হেলাল হোসেন। হেলাল হোসেন, 7 দিন মৃত্যুর সাথে লড়াই করে অবশেষে কিছুক্ষণ আগে শিশুটি মারা গেছে, যেটি এখন আমরা সবাই জানি এবং সংবাদ মাধ্যমেও প্রচার হয়েছে। এই মুহূর্তে আসলে এলাকায় কি পরিস্থিতি এবং মেয়েটির বাড়িতে কারা কারা আছেন, কারোর সাথে আপনার কথা হয়েছে কিনা? আপনাকে জানিয়ে রাখি, আসলে গত 1 মার্চ কিন্তু মেয়েটি শহরতলী পৌরসভা এলাকায় তার দুলাভাই বাড়িতে বেড়াতে আসেন। বেড়াতে আসার পরে কিন্তু তিনি দিবাগত রাত 5 তারিখে ধর্ষণের শিকার হয় বলে পরিবার অভিযোগ করেছিলেন। সেই ভিত্তিতে পরিবারের অভিযোগের ভিত্তিতে কিন্তু তার পরিবার মামলা করেছিলেন মাগুরা সদর থানাতে। শিশুটিকে ধর্ষণের শিকার হওয়ার পর প্রথমে মাগুরা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তারপরে তার অবস্থার একটু অবনতি হলে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তারপর কিন্তু তাকে ঢাকাতে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। আমি যে বিষয়টি কিছু সময় আগেই কিন্তু এই শিশু আসিয়া তার মৃত্যুর সংবাদে কিন্তু পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তার যে পরিবার, আমি কিছু সময় আগে তার পরিবারের সাথে কথা বলেছিলাম, তার পরিবারের বিভিন্ন আত্মীয় স্বজনরা আসছেন, তারা কিন্তু কান্না জড়িত কণ্ঠে তাদের এলাকায় পুরো ভারী হয়ে উঠেছে বলে আমরা জানতে পেরেছি। তো আরেকটি বিষয় আমি জানিয়ে রাখি যে তার মৃত্যুর সংবাদে কিন্তু পুরো এলাকা কিন্তু একেবারে শোকে আচ্ছন্ন হয়ে পড়েছে এবং যারা সুধী মহল ছিলেন, সাধারণ জনগণ ছিলেন, তারা বলছেন যে এই ধর্ষণের সাথে যারা জড়িত ছিল তাদের দ্রুত বিচার করা হোক এবং এই শিশু আসিয়া যে মৃত্যুর সঙ্গে জীবন সংগ্রাম লড়াই করে তিনি এই 7 দিন যে লড়াই সংগ্রাম করেছেন জীবন বাঁচানোর জন্য, সেই জীবনের তাগিদেই কিন্তু সাধারণ যে জনগণ তারা মনে করছেন যে আসিয়ার যে যারা এই ধর্ষণকারী তাদের সঠিক বিচার হোক। এবং এলাকায় কিন্তু এখন পর্যন্ত আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এর একটু পরেই কিন্তু আসিয়ার মূলত গ্রামটি, আমি গ্রামের পথেই রয়েছি। তো তার এলাকায় আমি খবর নিয়ে জেনেছি যে তার এলাকায় কিন্তু শোকের ছায়া নেমে এসেছে। তারা এখন এলাকাবাসী বলছেন যে এই ধর্ষণের সাথে যারা জড়িত ছিলেন তাদের দ্রুত বিচারের আওতায় আনা। তো এই ছিল এই এলাকা থেকে সর্বশেষ পরিস্থিতি। কিছু সময় পরে আমি সর্বশেষ আপডেট আপনাদেরকে জানাতে পারবো আপনার মাধ্যমে। ধন্যবাদ। হেলাল হোসেন, নিশ্চয়ই আমরা পরবর্তীতে আপনার সাথে আবারও যোগাযোগ করব। ধন্যবাদ আপনাকে। রাজধানীর বাড্ডার কবরস্থান রোডে বখাটে কিশোর চক্রের ছুরিকাঘাতে আহত তানভীর নামে এক যুবক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বুধবার রাত 12টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে সকালের দিকে তার মৃত্যু হয়। নিহত তানভীর মুন্সিগঞ্জ সদরের তুর্কি গ্রামের শাহাদুল্লাহর ছেলে। তার মা তানিয়া বেগম জানান, তানভীর একটি ফ্রিজের দোকানের কর্মচারী ছিল। বুধবার রাতে দোকানের কাজ শেষে মধ্যবাড্ডা কবরস্থানের পাশের গলি দিয়ে হেঁটে বাসায় ফিরছিল সে। এ সময় বখাটে কিশোর চক্রের কয়েকজন সদস্য তাকে ছুরিকাঘাত করে। তানভীরের কাছে থাকা মোবাইল ও নগদ 12,000 টাকাও ছিনিয়ে নেয় তারা। ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোহাম্মদ ফারুক জানান,
বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে। আমার ছোটটার কিছু হইব, আমার আরেকটা সন্তান আছে, আমার এই সন্তানের সিপিট দিতে পারবেন আপনারা? যদি দিতে পারেন তাহলে আমি বিচার চাই, আমার এই সন্তানের জানটা আমি চাই, আমি এই সন্তানের জান বিকে চাই, আর কিছু চাই না। আমার যেটা আছে এটার বুকে লয়ে থাকতে চাই। সচিবালয়ে প্রধান উপদেষ্টার বাসভবন ও আশপাশের এলাকায় সভা সমাবেশ মিছিল ও জমায়েত নিষিদ্ধ করেছে ডিএমপি। বৃহস্পতিবার ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। আজ থেকে এই নির্দেশনা কার্যকর হবে বলেও জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, জনশৃঙ্খলা রক্ষার স্বার্থে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্সের 29 ধারায় অর্পিত ক্ষমতা বলে এই নির্দেশনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সচিবালয় এবং প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা ও পার্শ্ববর্তী এলাকা হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়, শাহবাগ মোড়, কাকরাইল মোড় ও মিন্টো রোডে যে কোনো প্রকার সভা সমাবেশ, গণজমায়েত, মিছিল ও শোভাযাত্রা নিষিদ্ধ। শাহবাগী বলে যে কাউকে ফ্যাসিবাদী ও ইসলাম বিদ্বেষী হিসাবে তকমা না দেওয়ার আহ্বান জানিয়েছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। বুধবার রাতে ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে এ আহ্বান জানান তিনি। বলেন, ইসলাম বিরোধিতা নয়, অনেকেই সে সময়ে শাহবাগে গেছেন মুক্তিযুদ্ধ বিরোধীদের বিষয়ে আন্দোলনে অংশ হিসাবে। মাহফুজ আলম আরও বলেন, শাহবাগে গণজাগরণ মঞ্চের আন্দোলনে ছিলেন এমন অনেক ব্যক্তি কয়েক বছর ধরে শেখ হাসিনার ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়েছেন। তাদের অনেকে আহত ও নিহতও হয়েছেন। বলেন, শাপলা শাহবাগের কর্মীরা সহযোদ্ধা হয়েছিলেন বলেই শেখ হাসিনার পতন ঘটেছিল, আর তারা ইতোমধ্যে তাদের রাজনৈতিক ভুলের প্রায়শ্চিত্ত করেছেন। শাহবাগ ও শাপলা চত্বর এই দুই ভাগে জনগণকে বিভক্ত না করে সবাইকে গণতন্ত্র, আইনের শাসন এবং সংহতির দিকে এগোনোর আহ্বান জানান তথ্য উপদেষ্টা। দীর্ঘ পোস্টের শুরুতে মাহফুজ আলম আরও বলেন, জামায়াত যুদ্ধাপরাধের সহযোগী ছিল, কিন্তু অভ্যুত্থানের মাধ্যমে তারাও কাফফারা দিয়েছে। জামায়াতের যারা বাংলাদেশপন্থী তারা এই দেশে রাজনীতি করার অধিকার রাখে বলেও জানান তিনি। 4 দিনের সফরে আজ ঢাকায় আসছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। বিকাল 5টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন তিনি। কাল প্রধান উপদেষ্টা ও পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি। পরে প্রধান উপদেষ্টাকে সঙ্গে নিয়ে যাবেন কক্সবাজার রোহিঙ্গা শিবিরে। সেখানে 1 লাখ রোহিঙ্গার সঙ্গে ইফতার করবেন জাতিসংঘ মহাসচিব। শনিবার জাতিসংঘের ঢাকা কার্যালয় পরিদর্শন করবেন মহাসচিব। এরপর জাতীয় ঐক্যমত্য কমিশন ও সুশীল সমাজের সঙ্গে বৈঠক করবেন তিনি। এছাড়া সংবাদ সম্মেলনেও অংশ নেবেন। উপরে উনি আমাদের যে জাতীয় ঐক্যমত্য কমিশন আছেন তাদের সাথে মিটিং করবেন এবং আমাদের যে সিভিল সোসাইটি মেম্বার তাদের সাথে মিটিং করবেন এবং একটা সংবাদ সম্মেলনে বক্তব্য রাখবেন। সাগরপথে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার সময় নারী, পুরুষ ও শিশু সহ 18 রোহিঙ্গাকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় এক দালালকে আটক করা হয়েছে। বুধবার রাতে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া মেরিন ড্রাইভ নৌঘাট এলাকা থেকে তাদেরকে উদ্ধার করা হয়। টেকনাফ থানার পরিদর্শক হিমেল রায় জানান, মেরিন ড্রাইভের কচ্ছপিয়া এলাকা দিয়ে নারী, শিশু সহ সাগরপথে মালয়েশিয়ায় মানব পাচার হচ্ছে এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালায় পুলিশ। এ সময় 18 জন রোহিঙ্গা নারী, পুরুষ ও শিশুকে উদ্ধার করা হয়। আটক করা হয় নেজাম উদ্দিন নামে এক দালালকে। মোটা অঙ্কের টাকার বিনিময়ে মালয়েশিয়ায় পাচার কাজে জড়িত একাধিক চক্র। তাদেরকে ধরতে পুলিশের অভিযান অব্যাহত আছে। দেখছেন বিরতিহীন সংবাদ দুপুর। সংবাদে আরও যা থাকছে। সরকারি প্রাথমিকে 30,000 প্রধান শিক্ষক পাচ্ছেন দ্বিতীয় শ্রেণীর কর্মকর্তার মর্যাদা। বেতন পাবেন 10ম গ্রেডে। দশ বছরে বিএসএফ এর হাতে কমপক্ষে 305 বাংলাদেশি নিহত। বিশ্বে নজিরবিহীন বলছেন বিশ্লেষকরা। মার্চের মধ্যে এনআইডি নিবন্ধন আইন বাতিল না করলে 19 মার্চ অর্ধ দিবস কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছেন নির্বাচন কমিশনের কর্মকর্তা কর্মচারীরা। জাতীয় পরিচয়পত্র সেবা কমিশনের অধীনে রাখার দাবিতে
সারা দেশে অবস্থান কর্মসূচিতে এই ঘোষণা দেন তারা। বেলা 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত 2 ঘন্টা সারা দেশে ইসি সচিবালয়, জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ, নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট ও মাঠ পর্যায়ের সব কার্যালয়ে স্ট্যান্ড ফর এনআইডি শিরোনামে এই কর্মসূচি পালন করা হয়। এর আগে বুধবার দুপুরে রাজধানীর নির্বাচন কমিশন ভবনে সংবাদ সম্মেলনে কর্মসূচির ঘোষণা করে ইলেকশন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশন। এ সময় এনআইডি অনুবিভাগের কর্মকর্তারা বলেন, জাতীয় পরিচয়পত্র সেবা ইসির কাছ থেকে সরিয়ে নেয়ার পরিকল্পনা রুখে দিতেই তাদের এই কর্মসূচি। আগামী মঙ্গলবার 18 তারিখের মধ্যে যদি আমরা কার্যকর পদক্ষেপ না দেখি এনআইডি আইন বাতিল করে নির্বাচন কমিশনে পুনর্বহাল করবার জন্য, তাহলে বুধবারে অর্থাৎ 19 তারিখ আমরা সারা দেশে নির্বাচন অফিস এবং নির্বাচন কমিশন সচিবালয়ে অর্ধ দিবস অপারেশনাল হল্ট করব। জাতীয় পরিচয়পত্র সেবা নিজেদের অধীনে রাখার দাবিতে সারা দেশে কর্মবিরতি পালন করেছেন নির্বাচন কার্যালয়ের কর্মকর্তা কর্মচারীরা। বেলা 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত রাজশাহী নির্বাচন কমিশন অফিসের সামনে মানববন্ধন হয়। নির্বাচন কমিশনকে ভঙ্গুর প্রতিষ্ঠানে রূপান্তর করতে ষড়যন্ত্র চলছে বলে সেখানে অভিযোগ করেন নির্বাচনী কর্মকর্তারা। চট্টগ্রাম, সিলেট, রংপুর, খুলনা, বরিশালেও 2 ঘন্টার কর্মবিরতি পালন করেন কর্মকর্তারা। দাবি আদায় না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন তারা। একই দাবিতে বগুড়া, কুষ্টিয়া, মেহেরপুর, নড়াইল, মাগুরা, রাজবাড়ী, মাদারীপুর, মানিকগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ, নেত্রকোনা, সিরাজগঞ্জ, জামালপুর, কিশোরগঞ্জ, নরসিংদী, হবিগঞ্জ, লক্ষ্মীপুর, হিলি, দিনাজপুর, নোয়াখালী, খাগড়াছড়িতে মানববন্ধন ও কর্মবিরতি পালন করা হয়। এটা এখানে থাকলে বাংলাদেশের যে স্থিতিশীলতা তৈরি হয়েছে মানুষের দলিল তৈরিতে, অন্য ডিপার্টমেন্টে গেলে সেটা বিশৃঙ্খলা তৈরি হবে। আমরা জাতীয় স্বার্থে এটা বাংলাদেশ নির্বাচন কমিশনে রাখার জন্য আমরা দাবি করছি। আমরা চাই ভোটার তালিকা এবং জাতীয় পরিচয়পত্র পরস্পর অঙ্গাঙ্গিভাবে জড়িত, এর মানে স্বাধীন সংস্থার কাছে নিরপেক্ষভাবে আমরা সেবা দিই। ঢাকায় চিকিৎসকদের ওপর পুলিশের হামলা ও লাঠিচার্জের প্রতিবাদে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে কর্মবিরতি পালন করছেন ইন্টার্ন চিকিৎসকরা। সকাল 8টা থেকে এই কর্মবিরতি শুরু হয়। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে হাসপাতালের ইনডোর ও আউটডোর সেবা বন্ধ রয়েছে, তবে হাসপাতালের আইসিইউ, সিসিইউ, ক্যাজুয়ালিটি বিভাগ, অ্যাডমিশন ইউনিট এবং লেবার ওয়ার্ড চালু রয়েছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দিন জানান, সাধারণ রোগীদের যেন কোনো সমস্যা না হয় সেজন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। বহির্বিভাগে কোনো গুরুতর রোগী এলে তাকে জরুরি বিভাগে স্থানান্তর করা হচ্ছে বলেও জানান তিনি। যেটা কর্মবিরতি এখন করতেছে সারা বাংলাদেশের সাথে সংহতি প্রকাশ করে। এখন আমার এখানে ইমার্জেন্সি সার্ভিস যেটা, ওগুলো সব চালু আছে। ইমার্জেন্সি ওটি, ইমার্জেন্সি সার্ভিস সব চালু আছে। আউটডোরে আপাতত চালু আছে। আউটডোরে যদি কোনো রোগী যদি কোনো সিরিয়াস হয় তখন আমরা সাথে সাথে ইমার্জেন্সিতে শিফট করতেছি। শিল্প খাতে অস্থিরতা সহ আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির জন্য একটি স্বার্থান্বেষী মহলকে দায়ী করেছেন পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলম। পুলিশ তাদেরকে প্রতিহতের চেষ্টা করছে বলে জানিয়েছেন তিনি। সকালে গাজীপুর শিল্পাঞ্চল 2-এর পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন আইজিপি। ঈদের সময় বাসাবাড়িতে চুরি, ছিনতাই রোধের জন্য সারা দেশে বিশেষ নজরদারির কথা জানান তিনি। বলেন, বৈষম্যহীন বাংলাদেশ গড়তে বর্তমান সরকার কাজ করছে। 5 আগস্টের আগে রাজনৈতিক আনুগত্যের জন্য পুলিশ মানুষের বিরুদ্ধে কাজ করেছে। কিছু লোকের উচ্চাভিলাষ, অন্ধ ও অন্যায় অনুগত্যের কারণেই এমনটি হয়েছে। এজন্য নির্দেশদাতাদের অবশ্যই শাস্তি পেতে হবে বলেও মন্তব্য করেন বাহারুল আলম। বৈষম্যহীন নতুন বাংলাদেশ করার জন্য এই ইন্টারিম গভর্নমেন্ট চেষ্টা করে যাচ্ছেন। তো এইখানে যাদের স্বার্থে আঘাত লেগেছে নিশ্চয়ই তাদের মধ্যে অনেকে সংক্ষুব্ধ এবং তারা সেটা সমাজের বিভিন্ন পর্যায়ের লোক। তো তাদেরকে প্রতিহত করাই আমাদের কাজ। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 30,000 প্রধান শিক্ষক দ্বিতীয় শ্রেণীর কর্মকর্তার মর্যাদা পাবেন এবং তারা 10ম গ্রেডে বেতন পাবেন বলে রায় দিয়েছে আপিল বিভাগ। বৃহস্পতিবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এই আদেশ দেয়। এর আগে হাইকোর্ট
2019 সালের 25 ফেব্রুয়ারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের বেতন স্কেল 10ম গ্রেড করা সহ গেজেটেড পদমর্যাদা দেওয়ার নির্দেশ দেন। প্রশিক্ষণপ্রাপ্ত ও প্রশিক্ষণবিহীন উভয় ক্ষেত্রেই বেতন স্কেল 10ম গ্রেড করতে নির্দেশ দেওয়া হয়। সেই সঙ্গে গেজেটেড পদমর্যাদা 2014 সালের 9 মার্চ থেকে কার্যকর করতে নির্দেশ দেওয়া হয়। কিন্তু এর বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল করলে 10ম গ্রেডের পথে বাধা সৃষ্টি হয়। বারবার চেষ্টা করেও আওয়ামী শাসনামলে মামলাটির শুনানি করতে ব্যর্থ হন আইনজীবী। 5ই আগস্ট পট পরিবর্তনের পর গুরুত্ব দিয়ে মামলাটি নিষ্পত্তি করে আপিল বিভাগ। আজকে তাদের স্বীকৃতিটা পেয়েছে, এটা একটা সম্মানের ব্যাপার। এবং যারা 11তে ছিল তারাও 10 পাবে ট্রেন, যারা ট্রেন না, যারা অদক্ষ তারাও 12 থেকে 10 পাবে। তো শিক্ষকদের কাছে অনুরোধ থাকবে, অতীতে ওনারা নির্বাচন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন, অনেক জায়গায় ভবিষ্যতেও করবেন। বাংলাদেশে ইনস্টিটিউশন নষ্ট হওয়া অথবা ইলেকশন প্রসেসটা নষ্ট হওয়ার জন্য আর যেন ওনারা কোনোদিন ভূমিকা রাখবেন না, এটা আমরা প্রত্যাশা করি আইনজীবী হিসাবে। এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে আগামী 10 এপ্রিল। অংশ নিচ্ছে 20 লাখের মতো শিক্ষার্থী। পরীক্ষাকে কেন্দ্র করে এবার বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার তাগিদ শিক্ষা গবেষকদের। কারণ একটি মহল যে কোনোভাবে পরীক্ষাকে বিতর্কিত করতে চেষ্টা চালাতে পারে বলে আশঙ্কা করছেন তারা। স্বাভাবিক শিক্ষাসূচিতে ফেব্রুয়ারি মাসে শুরু হয় এসএসসি পরীক্ষা, কিন্তু করোনার কারণে 2020 সাল থেকে নির্দিষ্ট সময়ে তা শুরু হচ্ছে না। এবছরের এসএসসি পরীক্ষা 10 এপ্রিল থেকে শুরু হয়ে চলবে 10 মে পর্যন্ত। এরই মধ্যে ফর্ম পূরণ শেষ। আমাদের এই পর্যন্ত যে প্রস্তুত থাকার কথা তা কমপ্লিট, মানে প্রশ্ন প্রণয়ন, ফর্ম ফিল আপ, প্রশ্ন প্রণয়ন, মডারেশন, তারপর প্রশ্ন প্রিন্টিং বিজি প্রেস থেকে, সেই প্রশ্নগুলো সব স্থানীয় পর্যায়ের যে ট্রেজারি ডিসি অফিসে একটা সরকারি কোষাগারে ওটা পৌঁছে গেছে। অভিভাবকরা বলছেন পরীক্ষার্থীরা জুলাই গণঅভ্যুত্থানে অংশ নিয়েছিল। এরপর স্কুলের পরিবেশ স্বাভাবিক হতে কিছুটা সময় লাগে, তারপরও পুরো সিলেবাস শেষ হয়েছে। আশা করি সুন্দর এবং সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন হবে। প্রশ্ন ফাঁসের গুজব ছড়িয়ে পরীক্ষাকে বিতর্কিত করতে চেষ্টা করতে পারে একটি চক্র, এমনকি নানাভাবে প্রশ্ন ফাঁসের চেষ্টাও করতে পারে তারা। এই অবস্থায় এখন থেকেই শিক্ষা মন্ত্রণালয়কে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন শিক্ষা গবেষকরা। এই সরকারের জন্য কিন্তু এটা একটু চ্যালেঞ্জিং, কারণ অনেকে হয়তো চাইতে পারে যে সেই সরকারকে বিতর্কিত করার জন্য প্রশ্ন ফাঁসের একটা রিউমার ছড়ানো অথবা অন্যান্য কাজগুলো করা। তাই আমি মনে করি যে এই সরকারকে অন্যান্য সরকারের তুলনায় আরেকটু কঠোর হওয়া লাগবে। প্রশ্নপত্রের সর্বোচ্চ নিরাপত্তা নেয়ার কথা জানিয়ে শিক্ষা বোর্ড বলছে, প্রশ্ন ফাঁসের গুজব ছড়ালে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কূটনৈতিকভাবে ভারতকে বারবার বলার পরও সীমান্তে প্রতিনিয়তই হত্যাকাণ্ড বিশ্বে নজিরবিহীন বলে মন্তব্য করেছেন নিরাপত্তা বিশ্লেষকরা। এই সংকট নিরসনে সীমান্তে বসবাসরত মানুষদের আদান প্রদান একটি বৈধ কাঠামোয় আনার পরামর্শ দিয়েছেন তারা। মানবাধিকার সংস্থা HRSS জানিয়েছে, গত 10 বছরে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর হাতে কমপক্ষে 305 জন বাংলাদেশি নিহত হয়েছেন, আহত হয়েছেন 282 জন। সীমান্তে হত্যা বাংলাদেশ ভারত সম্পর্কের অন্যতম স্পর্শকাতর বিষয়। প্রতিবেশী এই দুই দেশের মাঝে ক্ষত হয়ে দেখা দিয়েছে সীমান্তে হত্যাকাণ্ড। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর হাতে প্রায় ঘটছে বাংলাদেশিদের হত্যার ঘটনা। বিভিন্ন সময় দুই দেশের উচ্চ পর্যায় থেকে সীমান্ত হত্যা বন্ধে নানা প্রতিশ্রুতি দেওয়া হলেও তা মানছে না ভারত। প্রতিনিয়তই আতঙ্কে থাকেন স্থানীয়রা। মানবাধিকার সংস্থা HRSS জানিয়েছে, গত 10 বছরে বাংলাদেশ ভারত সীমান্তে 305 বাংলাদেশিকে হত্যা করেছে বিএসএফ। এর মধ্যে সবচেয়ে বেশি 51 বাংলাদেশিকে হত্যার ঘটনা ঘটে 2020 সালে। এ ধরনের হত্যাকাণ্ড যে কোনো দেশের জন্য নাজুক নিরাপত্তার ইঙ্গিত দিয়ে এটি বন্ধে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান HRSS এর।
আওয়ামী লীগ সরকার তারা অনেকটা নতজানু পররাষ্ট্রনীতি সাথে ভারতের সাথে তারা সম্পর্ক রাখার চেষ্টা করেছে এবং তারা অধিকাংশ ক্ষেত্রেই বাংলাদেশিদের যে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে সেগুলোকে তারা ঠিকমতো অ্যাড্রেস করার চেষ্টা করেনি বা সেটার প্রতিবাদ করেনি। বিএসএফ আন্তর্জাতিক নীতিমালা এবং মানবাধিকারের যে নীতিমালা রয়েছে সেটা তারা পালন করছে না। এই সংকট সমাধানে সীমান্তবর্তী এলাকার দুই দেশের মানুষের মাঝে চলাচল সহজ করতে একটি নীতিমালা দরকার বলে মনে করেন বিশ্লেষকরা। পৃথিবীর কোনো দেশে এরকম ঘটনা, এরকম সীমান্ত হত্যার নজির আমার কাছে এতটা জানা নেই। সুতরাং সেক্ষেত্রে এটা নজিরবিহীন ঘটনা। সীমান্তবর্তী এলাকার মানুষের মধ্যে কিছু অপ্রচলিত বাণিজ্য সম্পর্ক রয়েছে। একটা নির্দিষ্ট জায়গায় উভয় দেশের নাগরিক অবাধে যেতে পারবে, আসতে পারবে, এরকম একটা যদি অ্যাডহক ব্যবস্থায় যাওয়া যায় তবে মনে হয় এই জিনিসটা নিষ্পত্তি করা সম্ভব। সীমান্তে মরণাস্ত্রের ব্যবহার না করে বিএসএফকে বিকল্পের প্রস্তাব বিজিবির। একই সঙ্গে সীমান্তে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রেখে স্থানীয়দের সাথে সচেতনতামূলক কর্মসূচি করার উপর গুরুত্ব দেন বিশ্লেষকরা। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেখছেন বিরোধীহীন সংবাদ দুপুর। সংবাদে আরও যা থাকছে। চট্টগ্রামের দোহাজারীতে অটোরিকশায় বাসের ধাক্কা, স্কুল শিক্ষার্থী ভাই বোন সহ অন্তত ৩ জন নিহত, আহত 1 জন। ইউক্রেনে যুদ্ধবিরতির প্রস্তাব না মানলে রাশিয়াকে আরও নিষেধাজ্ঞা দেবে যুক্তরাষ্ট্র, হুঁশিয়ারি ট্রাম্পের। জন্মগত কিডনির সমস্যা, অ্যাকিউট ফেইলিয়র, নেফ্রাইটিসে আক্রান্ত শিশুর সংখ্যা বাড়ছে উদ্বেগজনক হারে। বাংলাদেশ শিশু হাসপাতাল ও বিএসএমএমইউ এর তথ্য বলছে, বহির্বিভাগে সেবা নিতে এসে কমপক্ষে 18% শিশুর দীর্ঘমেয়াদী কিডনি রোগ ধরা পড়ছে। ডায়ালাইসিস ও কিডনি প্রতিস্থাপন ব্যয়বহুল হওয়ায় বেশিরভাগ রোগীর পক্ষে চিকিৎসা চালিয়ে যাওয়াও কষ্টকর। বাংলাদেশ শিশু হাসপাতালের পেডিয়াট্রিক নেফ্রোলজি বিভাগের ডায়ালাইসিস সেন্টার। জামালপুরের 13 বছরের নুসরাতের চিকিৎসা চলছে। স্বাভাবিকের চেয়ে ছোট কিডনি নিয়ে জন্ম হয় নুসরাতের। জটিলতা দেখা দেয় কিছুদিন আগে। পরীক্ষার পর জানা যায় বাঁচাতে হলে সারা জীবন ডায়ালাইসিস কিংবা কিডনি প্রতিস্থাপনই ভরসা। প্রথমে কোনো সিমটম পাইনি, শুধু ওই মুখে রুচি ছিল না আর হাত পা বেঁকা হয়ে আসতো। তো ওই শিশু হাসপাতালটাই আমাদের কাছে বা আরও অনেকে বলছে বেস্ট। তারপর ওনাদের পরামর্শ নেওয়ার পর আইসিইউতে ছিল 4-5 দিন, ওইখানে ডায়ালিসিস করে ক্রিয়েটিনটা কমানো হয়েছে। তারপরে ডাক্তার বললেন যে একদিন পর পর তার ক্রিয়েটিন ডায়ালিসিস করতে হবে। চিকিৎসকরা জানাচ্ছেন আগের যে কোনো সময়ের চেয়ে শিশু কিডনি রোগী বেড়েছে কয়েক গুণ। প্রস্রাব লাল হচ্ছে, প্রস্রাবের পরিমাণ কমে যাচ্ছে, মুখ হাত পা ফুলে যাচ্ছে এবং কিছু কিছু বাচ্চা খিঁচুনি নিয়ে আসছে এবং আমরা ব্লাড প্রেশার মেপে দেখছি ব্লাড প্রেশার অনেক বেশি। এবং এইবারে গত ডিসেম্বর থেকে এই পর্যন্ত আমরা সবচেয়ে সর্বাধিক অ্যাকিউট গ্লোমেরুলোনেফ্রাইটিস রোগী পেয়েছি। এটা কিন্তু আমাদের জন্য অ্যালার্মিং। 2024 সালে এ হাসপাতালের বহির্বিভাগে আসা 3500 রোগীর 1074 জনকে ভর্তির প্রয়োজন হয়। 474 জনের দীর্ঘমেয়াদী কিডনি রোগ ধরা পড়ে। প্রায় একই তথ্য বিএসএমএমইউ হাসপাতালেরও। 2024 সালে বহির্বিভাগে 24% শিশুর কিডনি রোগ ধরা পড়ে। তাই জটিলতা দেখা দেওয়ার আগেই স্বাস্থ্য পরীক্ষার পরামর্শ ডাক্তারদের। বিএসএমএমইউর বহির্বিভাগে যতগুলি কিডনির বহির্বিভাগে যতগুলি বাচ্চা আসছে তার 18%ই ছিল কিডনির ত্রুটি নিয়ে এবং তার 25%ই কিডনি বিকল হয়ে গেছে। বিকল হয়ে গেলে তো আর কিছু করার নাই। তো এখন এই কিডনির ত্রুটিগুলি যাতে আর্লি ডিটেকশন করা যায়। প্রস্রাব আটকে গেছে, পেট ফুলে গেছে, তলপেটে হাত দিয়ে পেট শক্ত হয়ে গেছে। তো এই ধরনের সমস্যা হলে বুঝতে হবে যে বাচ্চাদের জন্মগত মূত্রতন্ত্রে কিডনির ত্রুটি আছে, অথবা বাচ্চাদের একটু বড় বাচ্চা দেখবেন চোখ মুখ ফুলে গেছে, তারপর হাত পা ফুলে গেছে, প্রস্রাব কম হচ্ছে, মুখ ফুলে যাওয়া। তা এগুলো একটা কিডনির অসুখের লক্ষণ। বিশেষজ্ঞরা বলছেন দেশে অন্তত 50 লাখ শিশু কিডনি রোগে আক্রান্ত। দীর্ঘস্থায়ী জটিলতায় ভুগছে 2.5 লাখ। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জয়পুরহাটে বেড়েছে প্রতারকদের দৌরাত্ম্য। সরকারি বেসরকারি চাকরির প্রলোভন, বিদেশে পাঠানোর নামে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র।
গৃহহীনদের ঘর দেওয়ার কথা বলেও ঠকাচ্ছে অসহায় দরিদ্রদের। জয়পুরহাটের খেতলালের হন্তনাবাদ গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে তৌহিদুল ইসলাম রিপন নিজেকে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট পরিচয় শহরের একটি বাসায় ভাড়া থাকেন। আন্তর্জাতিক সংস্থা ইউনিসেফে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে বেকার যুবকদের ফাঁদে ফেলেছেন রিপন। হাতিয়ে নিয়েছেন লাখ লাখ টাকা। এরপরই গা ঢাকা দিয়েছেন তিনি। ইউনিসেফের চাকরি উনি বলছিল মাত্র ৩২,০০০ টাকা দিলে কালা আমি সেই চাকরিটা আপনাকে অল্প কিছু দিনের মধ্যে নিয়ে যেতে পারবো। সেই হিসাবে আমরা টাকাটা দিছি। ওরা আমার থেকে ৬০,০০০ টাকা আত্মসাৎ করে উনি আমাকে চাকরি দিতে চায়। ওনাকে আমি টাকা বিকাশের মাধ্যমে ৩০,০০০ টাকা দিছি, আর এখানে চা খাইতে খাইতে ৩০,০০০ টাকা ওনাকে দেওয়া হয়েছে চার দোকানে। কালাইয়ের জিন্দাপুর গ্রামের রায়হান ওরফে বেলাল ও তার ছেলে ফজলে রাব্বি এলাকার যুবকদের বিদেশে পাঠানোর কথা বলে কয়েক লাখ টাকা হাতিয়ে নিয়েছে প্রতারক চক্রটি। আমার ৩ নম্বর ছেলে সাবরুল বিদেশ যাবে, তার জন্য জিন্দারপুরের বেলালক টাকা দেওয়া হয়েছে। ১.৫ বছর যাবত টাকা দিছি, আমি বিদেশ যাওয়ার জন্য টাকা দিছি, টাকাটা আমি বিদেশ নিয়ে যেতে পারিনি। অভিযুক্তদের জবাবদিহি নিতে গেলে হুমকি ধামকি দেয় প্রতারকরা। প্রতারিত হয়েছে গুচ্ছগ্রামের হতদরিদ্র ও ভূমিহীনরাও। তাদের ঘর দেওয়ার মিথ্যা আশ্বাস দেন মোয়াজ্জেম হোসেন নামে এক ব্যক্তি। পরে বিষয়টি জানাজানি হলে আত্মগোপনে চলে যান মোয়াজ্জেম হোসেন। বাড়ি করে দিতে চায় ২৪,০০০ টাকা লিছে আমাদের এখানকার জামাই মাজ্জিম। ধার দেনা করে ওনাকে হলো প্রায় ১৬-১৭,০০০ টাকা আমি ঘর বাবদে দিয়েছিলাম। পুলিশ সুপার জানান প্রতারণার এসব বিষয়ে এখনো কেউ অভিযোগ করেনি। সব শ্রেণী পেশার মানুষেরই সামাজিক আন্দোলন করা দরকার, মানুষকে সচেতন করা দরকার। আর আইনি প্রক্রিয়ার মাধ্যমে যে সমস্ত ঘটনা ঘটে, আমাদের আদালতের মাধ্যমে যে সমস্ত মামলা হয়, আমরা সেগুলো তদন্ত করে আইনি প্রক্রিয়ার মাধ্যমে ব্যবস্থা নিই। প্রতারণা রোধে যাচাই বাছাই করে লেনদেনের পরামর্শ আইন শৃঙ্খলা বাহিনীর। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বিরতিহীন সংবাদ দুপুরে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।